প্রিয় বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালোই আছো। আমিও তোমাদের দোয়ার বরকতে ভালোই আছি। সময়ের সাথে তাল মিলিয়ে আমাদেরকে জীবনযাপন করতে হয়। তো দেশের মধ্যে আবার করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করার পরে সরকারের সিদ্ধান্ত মোতাবেক এবং আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয়ের সিদ্ধান্ত মোতাবেক আমরা অনলাইন ক্লাসে আবার উপস্থিত হয়েছি। তো সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। গত দুইটা ক্লাসে রুই মাছের উপর আমরা আলোচনা করেছি। গত ক্লাসে আমরা রুই মাছের রক্ত সংবহনতন্ত্র শেষ করেছি। আজকে আমরা রুই মাছের শ্বসনতন্ত্রের উপর আলোকপাত করব। দেখো, শ্বসন কি জিনিস আমরা বারবার পড়ে আসি। রেসপিরেশন বা শ্বসন, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় পরিবেশস্থ গৃহীত অক্সিজেনের সাহায্যে খাদ্যবস্তু জারিত হয়ে খাদ্যস্থিত স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় এবং উপজাত হিসাবে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন হয়। আমরা সার্বিকভাবে এই প্রক্রিয়াকে শ্বসন বা রেসপিরেশন বলে থাকি। শ্বসনটা দুই ধাপে সংগঠিত হয়। একটাকে বলা হয় শ্বাস গ্রহণ বা ইন্সপিরেশন, আর একটাকে বলা হয় শ্বাস ত্যাগ বা এক্সপিরেশন। তো বিভিন্ন শ্রেণীর প্রাণীদের শ্বসন বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন হয়। আমরা আজকে যে প্রাণীর শ্বসনতন্ত্র সম্পর্কে আলোচনা করব বা শ্বসন সম্পর্কে আলোচনা করব, সেটা একটু ভিন্নধর্মী এবং ভিন্ন অভিযোজিত পরিবেশে তাদের শ্বসন কার্য সম্পন্ন হয়। যেমন আমরা মাছ শ্রেণীর কথা বলতেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো রুই মাছের শ্বসনতন্ত্র। তো আমরাও শ্বসন কার্য চালাই, কিন্তু আমাদের শ্বসন কার্য আর মাছের শ্বসন কার্য ভিন্ন ধরনের। আমাদের শ্বসন অঙ্গ হলো ফুসফুস, আর মাছের শ্বসন অঙ্গ হলো ফুলকা। যাক, আমরা ফুলকা সম্পর্কে আগে কিছুটা ধারণা নেব। ফুলকা কি জিনিস? তাইলে আমরা জানলাম কি মাছের শ্বসন অঙ্গের নাম হলো ফুলকা। ফুলকাকে পূর্ণ ফুলকা এবং অর্ধ ফুলকা এভাবে ভাগ করা হয়। যদি দুটি ফুলকা সূত্র দ্বারা ফুলকাটা গঠিত হয়, তখন ওই ফুলকাকে বলা হয় হলোব্রাং ধরনের ফুলকা। তোমরা একটা ডায়াগ্রাম দেখো এখানে, এই যে এখানে দুইটা ফুলকা ফিলামেন্ট বা দুইটা ফুলকা সূত্র এখানে আছে। যদি দুইটা ফুলকা সূত্র দ্বারা গঠিত ফুলকা হয়, তখন এই ফুলকাকে বলা হয় হলোব্রাং ধরনের ফুলকা, যেমন রুই মাছের ফুলকা। এখানে দুইটা ফুলকা সূত্র থাকে। আর যদি একটা ফুলকা সূত্র দ্বারা গঠিত ফুলকা হয়, তখন ওই ফুলকাকে বলা হয় হেমিব্রাঙ্ক বা ডেমিব্রাঙ্ক অথবা অর্ধ ফুলকা। তাইলে আমরা প্রথমে জানলাম কি ফুলকা হলো মাছের শ্বসন অঙ্গ। ফুলকাকে পূর্ণ ফুলকা এবং অর্ধ ফুলকা এভাবে ভাগ করা হয়। তাহলে পূর্ণ ফুলকা কি? যে ফুলকাটা দুইটা ফুলকা সূত্র দ্বারা গঠিত, সে ফুলকাকে বলা হয় হলোব্রাং ধরনের ফুলকা বা পূর্ণ ফুলকা, যেমন রুই মাছের ফুলকা। আর যদি একটা সূত্র দ্বারা ফুলকা গঠিত হয়, তখন সেটাকে বলা হয় অর্ধ ফুলকা অথবা হেমিব্রাঙ্ক অথবা ডেমিব্রাঙ্ক, যাই বলো না কেন। এখন আসো ফুলকার গঠন। ফুলকাটা কোথায় থাকে? তোমরা দেখবে মাছের মাথার পেছনে যে দুইটা কানকো থাকে, যেটাকে অফারকুলাম বলা হয়। আমরা এমনি সাধারণত কান বলে থাকি আর কি, সেটাকে জুলজিক্যাল ভাষায় হলো অফারকুলাম বা কানকো অথবা কানকুয়া, যাই বলো। অফারকুলাম, কানকো
কানকুয়া, যাই বলে কোনো তুমি বুঝতে পারলে হয়ে গেল। তাহলে মাছের পেছনের দিকে যে কানকুয়া থাকে, কানকুয়ার ভিতরে ফুলকা প্রকোষ্ঠ থাকে। তোমরা অনেকেই বাজারে মাছ কিনতে গেলে অথবা মাছ কাটতে গেলে কান ধরলেই ভিতরে লাল একটা অংশ ভিতরের প্রকোষ্ঠের মধ্যে দেখা যায়, সেগুলো হলো ফুলকা। রুই মাছের ফুলকা সাইজ জোড়া ফুলকা দিয়ে রুই মাছের শ্বসনতন্ত্র গঠিত। ডান কানকুয়ার নিচে 4টি, বাম কানকুয়ার ভিতরে আর 4টি মোট 8টি, অর্থাৎ 4 জোড়া ফুলকা রুই মাছের শ্বসনতন্ত্র। এখন আসো ফুলকার গঠন কিরকম, ফুলকার ভিতরে কি অবস্থা আছে, কি ব্যবস্থা আছে যার দ্বারা মাছ পানি থেকে অক্সিজেন গ্রহণ করে শ্বাসকার্য চালায়, কিন্তু আমরা পারি না। আমরা পানির থেকে কোনো অক্সিজেন নিতে পারি না। আমাদের ফুসফুসটা এমনভাবে উপজিত, আমরা বায়ুমণ্ডল থেকে সরাসরি অক্সিজেন নিয়ে শ্বাসকার্য চালাই। এখন আসো আমরা ফুলকার গঠনের মধ্যে কি কি দেখি। এই দেখো এখানে দুইটা পাতের মতো অংশ, এই দুটাকে এই পাতের মতো অংশ দুটাকে বলা হয় ফুলকা ফিলামেন্ট। ফুলকা ফিলামেন্ট দুটার মাঝখানে একটা পর্দা থাকে। এই দেখো এই পর্দাটা তরুণাস্থি বিশ্ব মাসের মধ্যে আরো বেশিভাবে এটা সমৃদ্ধ থাকে, আর অস্থিবিষ্ট মাসের মধ্যে আংশিক থাকে। এইটাকে বলা হয় আন্তঃফুলকা ব্যবদায়ক অথবা ইন্টারব্রাঙ্কিয়াল সেপ্টাম। দুইটা ফুলকা সূত্রের ফুলকা ফিলামেন্টের মাঝখানে যে পর্দাটা থাকে সেটাকে বলা হয় ইন্টারব্রাঙ্কিয়াল সেপ্টাম অথবা আন্তঃফুলকা ব্যবদায়ক। আন্তঃফুলকা ব্যবদায়কের ঠিক নিচের দিকে একটা দেখো গোল করে আমরা আসছি, এটাকে বলা হয় অন্তর্বাহী রক্তনালিকা। আমরা গত ক্লাসেও রক্ত সংবহনতন্ত্র পড়াবার সময় অন্তর্বাহীর ধমনীতন্ত্র এবং বহির্বাহী ধমনীতন্ত্রের কথা বলেছিলাম। এখানে দেখো যে অন্তর্বাহী এবং বহির্বাহী কোথায় থাকে ছিদ্রগুলা বা এই নালিকাগুলা, এই যে অন্তর্বাহী আন্তঃফুলকা ব্যবদায়কের ঠিক নিচে এই যে দুইটা ফুলকা ফিলামেন্টের গোড়ার দিকে এই যেটা এটা গোল অংশ, এটাকে বলা হয় অন্তর্বাহী রক্তনালিকা। অন্তর্বাহী রক্তনালিকার আরো নিচের দিকে গিয়ে দেখো এই ছিদ্রটা, এটাকে বলা হয় বহির্বাহী রক্তনালিকা। এবং দুটো ফুলকা সূত্র দিয়ে একটা অস্থির সাথে লাগানো থাকে, অবলম্বিত থাকে, সেটাকে বলা হয় ফুলকা আর্চ বা ব্রাঙ্কিয়াল আর্চ। ইংরেজিতে বলা হয় ব্রাঙ্কিয়াল আর্চ, বাংলায় বলা হয় ফুলকা আর্চ। ফুলকা আর্চের নিচের দিকে আবার একটু কাঁটাযুক্ত বা আঁশযুক্ত একটা অংশ থাকে, কতগুলো অংশ থাকে ঝালরের মতো, সেগুলাকে বলা হয় ফুলকা রেখার। তাহলে দেখো আমরা একটা ফুলকার গঠনের মধ্যে কি কি পাচ্ছি, আমরা ডায়াগ্রাম দেখলে বুঝবো। তোমরা নিজেরা খাতায় বসে বসে এই ডায়াগ্রামটা বারবার করবে, কারণ তীর পরীক্ষায়ও এটার উপর প্রশ্ন আসতে পারে, প্র্যাকটিক্যালে তো আসেই। সেই জন্য এই ছবিটা বা ডায়াগ্রামটা করে এই লেবেলিংগুলো তোমার মনে আছে কিনা, সবগুলো লেবেলিং পারো কিনা, তুমি লেবেলিং করে থাকবে। পুরো মাথা আঁকতে হবে না বা পুরো সবগুলো ফুলকা আঁকতে হবে না, শুধুমাত্র ফুলকা এই লম্বচ্ছেদটা। এই আমি দেখো এখানে চিত্র আঁকার পর লিখছি কি, চিত্র রুই মাছের ফুলকার লম্বচ্ছেদ। এই লম্বচ্ছেদটা এঁকে তোমার ভিতরের গঠনটা জানতে হবে। এখন দেখো এই যে ফুলকা ফিলামেন্টের পাশে, ফুলকা ফিলামেন্টের গায়ের মধ্যে এপিথেলিয়াম আবৃত থাকে, এপিথেলিয়ামের আস্তরণ আবৃত থাকে, তার মধ্যে রক্তের কৈশিক জালিকা যেটাকে ক্যাপিলারিস বলা হয় সেগুলা সাজানো থাকে। এখন দেখো এই যে এখানে তাহলে কি কি অংশ আছে, আমরা আবার দেখো তোমরা এই যে এখানে যে ফুলকা ফিলামেন্টের গায়ের মধ্যে যে ক্যাপিলারিস বা রক্তজালক থাকে, সেখানে একদিকে যে একটা তীর চিহ্ন, আমরা তীর চিহ্ন দিয়ে একটা রক্তের গতিপথ দেখাচ্ছি, এইদিকে রক্ত যাচ্ছে, এই দিক থেকে রক্ত আসতেছে। আবার এখানে অন্তর্বাহী ধমনীপথে রক্তগুলা ফুলকা ফিলামেন্টের কৈশিক জালিকার মধ্যে ঢুকে, এবং সেই রক্তগুলো হলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত, যেটাকে আমরা দূষিত রক্ত বলে থাকি। এই দূষিত রক্ত যখন ফুলকা ফিলামেন্টের মধ্যে ঢুকে, তখন
এখানে ক্যাপিলারিস বা ফুলকা জালকের মধ্যে আহ, গ্যাসের বিনিময় হয়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাসগুলা ফুলকা সূত্রতে গিয়ে যে ক্যাপিলারিস থাকে সেখানে কার্বন ডাইঅক্সাইডগুলো ছেড়ে দেয় এবং আহ, এই বহির্বাহী রক্ত নালিকাগুলা বিশুদ্ধ রক্তগুলো নিয়ে বহির্বাহী বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী পথে শরীরের বিভিন্ন অংশে নিয়ে যায়। তাহলে শরীরের বিভিন্ন অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত সমৃদ্ধ রক্তগুলা অন্তর্বাহী ধমনী বহন করে নিয়ে ফুলকা জালকের মধ্যে ছাড়ে এবং সেখানে ব্যাপন প্রক্রিয়ায় গ্যাসের বিনিময় হয়। কার্বন ডাইঅক্সাইড গুলা পানিতে ছেড়ে দেয়, পানি থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হয়ে বহির্বাহী ধমনী থেকে শরীরের বিভিন্ন অংশে নিয়ে যায়। এটাই হলো এখানকার মেইন আলোচ্য বিষয়। তাহলে আমরা ফুলকার গঠন সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম। তোমরা আরো একটু ভালো করে বুঝাবার জন্য দেখো, আমি ফুলকার সূত্রের একটা প্রস্থচ্ছেদের ছবি আঁকছি। এই যে ফুলকা ফিলামেন্টকে যদি এভাবে প্রস্থচ্ছেদ করা হয়, প্রস্থচ্ছেদ করলে গঠন এরকম দেখা যায়। এই দেখো, এদিকে অন্তর্বাহী রক্তনালী, বহির্বাহী রক্তনালী। অন্তর্বাহী রক্তনালী থেকে রক্ত যাচ্ছে কৈশিক জালিকায়। এই দেখো, অন্তর্বাহী রক্তনালিকা থেকে রক্ত যাচ্ছে কৈশিক জালিকায়। কৈশিক জালিকার মধ্যে যে প্লেট থাকে, এপিথেলিয়াম আবৃত থাকে, সেখানে গিয়ে গ্যাসের বিনিময় হয় এবং পরিশুদ্ধ হয়ে অক্সিজেন যুক্ত রক্ত হয়ে রক্তগুলা বহির্বাহী ধমনীর মধ্যে পৌঁছে এবং বহির্বাহী ধমনীর রক্তগুলো শরীরের বিভিন্ন অংশে নিয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আজকে রুই মাছের শ্বসনতন্ত্র পড়ার আগে শ্বসন অঙ্গের উপর গঠন, শ্বসন অঙ্গ কীরকম হইতে পারে। তাহলে শ্বসন অঙ্গ হলো ফুলকাগুলোকে আমরা অর্ধ ফুলকা বা এবং পূর্ণ ফুলকাতে ভাগ করি। পূর্ণ ফুলকা কি জিনিস? যে ফুলকার মধ্যে দুটি ফুলকা সূত্র বিদ্যমান থাকবে সেগুলোকে আমরা হলোব্রাং ধরনের ফুলকা বলে থাকি। তোমাদেরকে প্রায় সময় জিজ্ঞেস করে বাইবেতে হলোব্রাং রুই মাছের ফুলকা কোন ধরনের, তাহলে বলবে হলোব্রাং ধরনের। হলোব্রাং অর্থ কি? যে ফুলকাগুলো দুটি ফুলকা সূত্র দ্বারা গঠিত। আর হেমিব্রাং অথবা ডেমিব্রাং অথবা অর্ধ ফুলকা বলতে কি বুঝি? যে ফুলকাগুলো একটি ফুলকা সূত্র দ্বারা গঠিত। আচ্ছা, এখন ফুলকার গঠন আমরা এখানে জানলাম। ফুলকার এই যে লম্বচ্ছেদ কিভাবে বিভিন্ন অংশগুলা, সেগুলো সম্পর্কে আমরা একটা ধারণা হলো। এবং এই যে ফুলকা ফিলামেন্টের একটা প্রস্থচ্ছেদ করলে সেখানেও কি দেখা যায়? এখানে দেখো, এই যে প্লেটের মতো কতগুলো অংশ আছে, এখানে এপিথেলিয়াম আবৃত থাকে, এখানে কৈশিক জালিকা বিস্তৃত থাকে। এখানে দেখো, এই কৈশিক জালিকা বিস্তৃত থাকে। এই যে অন্তর্বাহী রক্ত নালিকা থেকে শুক্রগুলো কৈশিক জালিকাতে ঢুকতেছে। কৈশিক জালিকার মধ্যে অক্সিজেন শূন্য পানির মধ্যে ব্যাপন প্রক্রিয়ায় রক্তগুলো অক্সিজেন সমৃদ্ধ হয়, কার্বন ডাইঅক্সাইড গুলো পানিতে ছেড়ে দেয় এবং অক্সিজেন যুক্ত সমৃদ্ধ রক্তগুলো বহির্বাহী রক্তনালীর মধ্যে প্রবেশ করতেছে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ফুলকার গঠন সম্পর্কে জানলাম। ফুলকার মধ্যে রক্তের প্রবাহ কিভাবে, আমি এখানে একটা তীর চিহ্ন দিয়েছি। দেখো, এই যে তীর চিহ্ন দ্বারা এদিকে রক্ত যাচ্ছে, ফুলকাতে কোষিকাতে ঢুকতেছে, আবার এখান থেকে রক্তগুলা বিশুদ্ধ হয়ে এই যে বহির্বাহী রক্তনালীর মধ্যে প্রবেশ করতেছে। এদিকে ওইদিকে আমরা দুটি রক্তের প্রবাহ তীর চিহ্ন দ্বারা বুঝিয়েছি। এবং এখানে অন্তর্গঠনের মধ্যেও এই যে প্রস্থচ্ছেদের মধ্যেও দেখো, ফুলকা ফিলামেন্টের মধ্যে এই যে অন্তর্বাহী ধমনী থেকে রক্ত কার্বন ডাইঅক্সাইড রক্তগুলা কৈশিক জালিকার মধ্যে যায়। কৈশিক জালিকার মধ্যে ব্যাপন প্রক্রিয়ায় সেগুলো বিশুদ্ধ হয়, অক্সিজেন সমৃদ্ধ হয়, অক্সিজেন সমৃদ্ধ হয়ে বহির্বাহী রক্তনালীর মধ্যে পৌঁছে এবং বাহী রক্ত বা এফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীগুলা শরীরের বিভিন্ন অংশ রক্তগুলা নিয়ে। এখন আসো রুই মাছের শ্বসন কৌশল বা শ্বসনতন্ত্রের কৌশল কীরকম, মেকানিজম কীরকম, কীভাবে সে শ্বাস গ্রহণ করে এবং কিভাবে রুই মাছ শ্বাস ত্যাগ করে। দেখো, আমরা এখানে দুটো ছবি এঁকেছি। এই জায়গায় মুখচিত্র দেখো, মুখচিত্রের এইদিকে গলবিল, এখানে হলো মুখবিভর বা পাক্ষাল ক্যাভিটি, এইদিকে হলো
অন্ননালী বা এই শ্বাসনালীর এই অংশটা। আচ্ছা, তারপর দেখো এখানে আমি এখানে 4টে ফুলকা, এখানে 4টে ফুলকা এঁকেছি। এইদিকে মুখচিত্র দিয়ে প্রথমে পানি কিভাবে ঢুকে, কি কারণে, কেমন করে ঢুকে দেখো। যখন এই যে এটা কানকু, এই দুইটাকে বলা হয় কানকু বা অপারকুলাম। অপারকুলাম যখন সংকুচিত হয়, অপারকুলামের পাশে একটা পর্দা থাকে যেটাকে বলা হয় ব্রাঙ্কিওস্টিগাল মেমব্রেন। অপারকুলামের পেছনের দিকে যে পর্দাটা থাকে সেটাকে বলা হয় ব্রাঙ্কিওস্টিগাল মেমব্রেন। অপারকুলাম এখানকার বিভিন্ন পেশি, মুখবিবর এবং গলবিলের পেশিগুলোর সংকোচন হলে এখানে একটা চোষণ পাম্পের সৃষ্টি হয়। চোষণ পাম্প যখন সৃষ্টি হয়, গলবিলের যে কপাটিকা, মুখছিদ্রে যে কপাটিকা থাকে, মুখছিদ্রের কপাটিকাগুলা খুলে যায়। যখন এখানে বিভিন্ন পেশির সংকোচন ঘটে, বিশেষ করে এই যে গলবিলের এই অংশের দিকে পেশির যখন সংকোচন ঘটে, এই যে তোমার কানকু যখন একটু অপসারিত হয়, তখন ব্রাঙ্কিওস্টিগাল পর্দাটা একবারে বক্ষস্থের সাথে লেগে থাকার পর এদিকে মুখ বন্ধ হয়ে যায়। তখন এখানে একটা চোষণ পাম্পের সৃষ্টি হয়। ঠিক সে মুহূর্তে মুখছিদ্রে যে মুখছিদ্রে যে কপাটি থাকে, কপাটিকাটা খুলে যায়। খুলে যাওয়ার পর মুখছিদ্র দিয়ে পানি ঢুকে, দেখো এখানে তীরচিহ্ন দ্বারা পানি প্রবাহ বোঝাচ্ছে। এখানে পানি এবং অক্সিজেন সমৃদ্ধ পানি, অক্সিজেনগুলো পানির মধ্যে তরল অবস্থায় মিশ্রিত থাকে। অক্সিজেন সমৃদ্ধ পানিগুলো মুখছিদ্রের মধ্যে ঢুকে, মুখছিদ্র ঢুকার পর আবার এখানে একটা পেশি সংকোচন ঘটে। বিশেষ করে মুখবিবরের অঙ্কিতলের পেশিগুলোর সংকোচন ঘটার পর এখানে মুখবিবরের আয়তনটা হ্রাস হয়। তখন আবার একটা পানির চাপ সৃষ্টি হয়। পানির চাপ সৃষ্টি হওয়ার পর দেখা যায় যে এই যে ব্রাঙ্কিওস্টিগাল কি বলে তোমার কানকু আবার সংকুচিত হয়। পরে ব্রাঙ্কিওস্টিগাল পর্দাটা খুলে যায়। ব্রাঙ্কিওস্টিগাল পর্দা খুলে গেলে পানিগুলা এই যে তীরচিহ্নের মতো বাইরের দিকে বেরিয়ে যায়। তাহলে মুখ দিয়ে পানি ঢুকলো, মুখবিবরে অবস্থান করার ঠিক ফর্ম, সেখানে পানির একটা চাপের সৃষ্টি হয়। এই দেখো পানিগুলা এখানে চাপ দিচ্ছে, গলবিলে চাপ দিচ্ছে, মুখবিবরে চাপ দিচ্ছে। পরক্ষণে আবার পেশি সংকোচন হয়ে গেলে এই কপাটিকাগুলা বন্ধ হয়ে যায়, সামনে মুখের দিকের কপাটিকা বন্ধ হয়ে যায়। অর্থাৎ সেই মুহূর্তে এই যে ব্রাঙ্কিওস্টিগাল মেমব্রেনটা খুলে যায়। তারপর পানির স্রোত তখন ফুলকা প্রকোষ্ঠের মাঝখান দিয়ে ফুলকাগুলোকে দৌত করে, ফুলকাগুলোকে দুইয়ে সিক্ত করে পানিগুলো আস্তে আস্তে এই ব্রাঙ্কিওস্টিগাল পর্দা খুলে গেলে আস্তে আস্তে পানিগুলো বেরিয়ে যায়, কানগুলো এই পাশ দিয়ে বেরিয়ে যায়। এখন এখানে ঘটনা কি, অক্সিজেন যে পানিগুলো যখন ফুলকা সূত্রগুলোকে দৌত করে বা ভিজিয়ে দেয় বা সিক্ত করে, তখন ফুলকার মধ্যে যে অন্তর্বাহী ধমনির মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইডগুলো রক্তগুলো যায়, সেখানে ব্যাপন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইডগুলো পানিতে ছেড়ে দেয় এবং পানি থেকে অক্সিজেনগুলা শোষণ করে নেয়। অক্সিজেন শোষণ করে নেওয়ার পর বিশুদ্ধ রক্তগুলা বহির্বাহী ধমনী পথে শরীরের বিভিন্ন অংশে চলে যায়। কারণ শরীরের বিভিন্ন কোষে, প্রত্যেকটা কোষের মধ্যে অক্সিজেন দরকার। এই অক্সিজেনগুলা বহির্বাহী ধমনী বহন করে শরীরের বিভিন্ন অংশে নিয়ে যায়। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের রুই মাছের মেকানিজম অফ রেসপিরেশন, শ্বসনের কৌশল কিভাবে কাজ করে। একটা হলো শ্বাস গ্রহণ, এখানে পানি ঢুকার পর যে পানিগুলো ঢুকে সেগুলোকে শ্বাস পানি বলা হয়। শ্বাস পানিগুলো এখানে চাপের সৃষ্টি করার সাথে সাথে ফুলকাগুলার এই যে ব্রাঙ্কিওস্টিগাল পর্দাটা খুলে যায়। ব্রাঙ্কিওস্টিগাল পর্দা খুলে যাওয়ার পর পানি
ফুলকাগুলোকে ধৌত করে এই যে এই প্রখর এই কানপুর কিনিয়া জিনিসের দিকে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার এই যে ফুলকাগুলা পানির সংস্পর্শে এসে ভিজে গেল, সিক্ত হলো, সেই মুহূর্তে এখানে যে কৈশিক জালিকা থাকে, এই যে কৈশিক জালিকাগুলোর মধ্যে ব্যাপন প্রক্রিয়ায় গ্যাসের বিনিময় হয়। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডগুলা পানিতে ছেড়ে দেয় এবং পানি থেকে অক্সিজেনগুলা কৈশিক জালিকা নিয়ে ফেলে এবং এই অক্সিজেন সমৃদ্ধ রক্তগুলা তখন বহির্বাহী ধমনীর পথে শরীরের বিভিন্ন অংশে চলে যায়। তাহলে আমরা দুইটা টার্ম দেখলাম এখানে, রুই মাছ কীভাবে শ্বাস গ্রহণ করে এবং কীভাবে শ্বাস ত্যাগ করে। তোমরা এই ডায়াগ্রামগুলো করে নিজে নিজে আবার একটু পরে দেখবে, নিজে নিজে ব্যাখ্যা করতে পারবে দেখবে, কারণ এখান থেকেও তোমাদের তীব্র প্রশ্ন করে প্রায় সময় তোমাদের পরীক্ষায় দেখবে তোমরা বিভিন্ন বিগত কয়েক বছরের প্রশ্ন দেখলে সেখানে পাবে। ফুলকার উপরেও প্রশ্ন করে, শ্বসন কৌশলের উপরও তোমাকে অবশ্যই জানা থাকতে হবে, যে কোনো ধরনের প্রশ্নগুলো তুমি যেন আনসার করতে পারো। আর এই ডায়াগ্রামগুলো করে তুমি আবার বইয়ের সাথে মিলিয়ে দেখবে। এখন আসো শ্বসনের শারীরবৃত্ত, ফিজিওলজি অফ রেসপিরেশন। তাহলে এটা আমাদের আলোচনার মধ্যে চলে আসছে। তবু আবার বলতেছি যে মুখ ছিদ্র দিয়ে যে পানিগুলো ঢুকে সেগুলা মুখগহ্বর এবং গলবিলের মধ্যে চাপের সৃষ্টি হওয়ার পর পানিগুলা ফুলকাকে সিক্ত করে ভিজিয়ে আবার কানকুর পর্দা দিয়ে যে ব্রাঙ্কিওস্টিক্যাল পর্দা যখন খোলা হয় তখন পানিগুলো বেরিয়ে যায়। পানিগুলা ঢুকার পর এইদিকে মুখছিদ্রের কভারটিকে যখন বন্ধ হয়ে যায়, পানি আর মুখ দিকে যেতে পারে না। পানিগুলা ফুলকাকে দৌত করার পর, ভিজার পর, সিক্ত করার পর সেখানে গ্যাসের বিনিময় হয়। গ্যাসের বিনিময় হওয়ার পর বিশুদ্ধ রক্তগুলা বহির্বাহী ধমনীর পথে শরীরের বিভিন্ন অংশ নিয়ে যায়। আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলা পানিগুলা কার্বন ডাইঅক্সাইড এবং পানি এই দিকে বেরিয়ে যায়। তাহলে ঢুকতেছে কি পানি এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত, অক্সিজেন সমৃদ্ধ পানি মুখছিদ্র দিয়ে ঢুকে। বাইরে হওয়ার সময় কার্বন ডাইঅক্সাইড যুক্ত পানি এবং কার্বন ডাইঅক্সাইড এবং পানি বাইর হয়। এখানে কার্বন ডাইঅক্সাইড এবং পানি বাইর হয়। কার্বন ডাইঅক্সাইড এবং পানি বের হয়। তাহলে আমাদের ওই যে সন্ধ্যার মধ্যে জীবন আছে যে উপজাত হিসাবে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয়। আচ্ছা, তাহলে তোমরা আজকের এই ক্লাসের আলোকে তোমরা ফুলকার গঠনটা ভালো করে শিখবে। এখানে কী কী অংশগুলো আছে তোমরা প্র্যাকটিক্যাল খাতায়ও এই ডায়াগ্রামটা এঁকে ফেলতে পারো। যেহেতু প্র্যাকটিক্যাল ক্লাসেও তোমাদেরকে এটা যার ভাগ্যে পড়ে বের করে দেখাতে হবে এবং চিত্র আঁকতে হবে। তোমরা কয়েকবার আপ খাতা চিত্র আঁকো, এর পরে প্র্যাকটিক্যাল খাতায়ও এই ছবিটা একটা পৃষ্ঠা আঁকতে পারো। তখন প্র্যাকটিক্যাল খাতার মধ্যে যে তারিখ দিয়ে লিখতে হবে কি রুই মাছের ফুলকা পর্যবেক্ষণ, নেম অফ দ্য এক্সপেরিমেন্ট হবে রুই মাছের ফুলকা পর্যবেক্ষণ। তারপর ডায়াগ্রামটা করবে, বিভিন্ন অংশ লেবেলিং করবে, লেবেলিং করে এইখানের মধ্যে কাজ শেষ। প্র্যাকটিক্যালে তোমাকে কোনো বর্ণনা লিখতে হবে না, শুধু ছবি আঁকবে আর বাইর করে দেখাবে যখন পরীক্ষা হয়। আর না হলে তো তোমরা গত বছর যেভাবে পরীক্ষা হয়েছে সেভাবে হয় নাকি হাতে কলমে পরীক্ষা দিতে হয় এখনও জানি না, ভবিষ্যৎ কী বলে। তো কিন্তু আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা রুই মাছের ফুলকার গঠন সম্পর্কে জানলাম। তারপরে রুই মাছের এই যে ফিলামেন্ট বা ফুলকার সূত্রের অন্তর্গঠন সম্পর্কে জানলাম, এই ভিতরের প্রস্থচ্ছেদ সম্পর্কে একটা ধারণা পেলাম। এরপরে রুই মাছ যে শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ, ইন্সপিরেশন এবং এক্সপিরেশন, সেটার একটা মেকানিজম, সেটা একটা কৌশল, আমরা কীভাবে রুই মাছ শ্বাস গ্রহণ করে এবং কীভাবে শ্বাস ত্যাগ করে সেই মেকানিজমটাও ডায়াগ্রাম আকারে বুঝেছি। আবার সেটার একটু বর্ণনা করেও আমরা আলোচনা করেছি। তোমরা এখন আবার একটু বই পড়ে নিজের মতো করে যেন নিজে পরীক্ষা খাতা লিখতে পারো অথবা ব্যাখ্যা করতে পারো। একটা ডায়াগ্রাম দেখলে তোমার বর্ণনাটা মাথার মধ্যে চলে আসবে।
যে কোনটা এখন একটু গতিপথ, রক্তের গতিপথ অথবা পানির গতিপথ, সেগুলো যদি তোমার জানা থাকে, তুমি নিজের ভাষা সুন্দর করে আস্তে আস্তে লিখে ফেলতে পারবে, এবং তোমার আর কোনো চিন্তার কোনো কারণ নেই। এই আর কি। তো যাক, আমরা রুই মাছের আজকে শ্বসনতন্ত্রের উপর আলোচনা করলাম। তোমরা ভালো করে আবার একটু পড়ে দেখো আয়ত্ত হয়েছে কি না, নাইলে আবার বই পড়ো, অথবা সময় সুযোগ হলে যখন আমরা ক্লাসে থাকি, ডিপার্টমেন্টে থাকি, তোমরা জিজ্ঞেস করতে পারো। সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ।